ক্লাসিক ডিটেকটিভ মিস্টেরিসে আপনাকে স্বাগতম। দ্য রেড রেডমেইনসে আমরা এক রোমাঞ্চকর ষড়যন্ত্র ও প্রতারণার গল্পে ডুব দেব। রেডমেইন পরিবার তাদের সম্পদ আর গোপনীয়তার জন্য পরিচিত এক রহস্যময় ঘটনার কেন্দ্রে রয়েছে। যখন তাদের এস্টেটের কাছে এক অপরিচিত ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, তখন এমন কিছু ঘটনার সূত্রপাত হয় যা পরিবারের ঐতিহ্যকে ভেঙে ফেলার হুমকি দেয়। এই ক্লাসিক গোয়েন্দা গল্পের প্রতিটি বাঁক ও মোড় অন্বেষণ করতে আমাদের সাথে যোগ দিন, যেখানে কিছুই যেমনটি মনে হয় তেমন নয়। অধ্যায় ৩, রহস্য। ব্রেন্ডন হাফিয়ার্ডের পিছু পিছু সেই অ্যাপার্টমেন্টে ঢুকলেন যা মাইকেল পেন্ডিয়ানের বাংলোর রান্নাঘর হওয়ার কথা ছিল, এবং ইন্সপেক্টর ঘরের এক কোণে ফেলে রাখা কিছু ত্রিপল সরালেন। মাঝখানে একটি কাঠমিস্ত্রির বেঞ্চ ছিল এবং মেঝে, যার তক্তাগুলি ইতিমধ্যেই পাতা হয়েছিল, কাঠের কুচি ও সরঞ্জাম দিয়ে ভরা ছিল। ত্রিপলের নিচে দেয়াল পর্যন্ত একটি বড় লাল দাগ ছড়িয়েছিল, যেখানে প্রচুর রক্ত গড়িয়েছিল। কিছু জায়গায় এটি তখনও ভেজা ছিল এবং এর ওপর আংশিকভাবে রক্তমাখা কাঠের কুচি পড়েছিল। কেন্দ্রীয় দাগের কিনারায় ছোপ ছোপ দাগ ছিল এবং সেগুলোর মধ্যে একটি বড় পেরেক বসানো বুটের অর্ধেক ছাপ দেখা যাচ্ছিল। আজ সকালে কি শ্রমিকরা এখানে এসেছিল? ব্রেন্ডন জিজ্ঞাসা করলেন, এবং ইন্সপেক্টর হাফিয়ার্ড উত্তর দিলেন যে তারা আসেনি। গতকাল রাত ১টার পর দুজন কনস্টেবল এখানে ছিল। মিসেস পেন্ডিয়ান যখন বিপদ সংকেত দিয়েছিলেন, তখন আমি প্রিন্সটাউন থেকে তাদের পাঠিয়েছিলাম, তিনি বললেন। তারা একটি ইলেকট্রিক টর্চ দিয়ে চারপাশ দেখে রক্ত খুঁজে পেয়েছিল। একজন ফিরে এসেছিল, অন্যজন সারা রাত ঘটনাস্থলেই ছিল। রাজমিস্ত্রি ও কাঠমিস্ত্রিরা কাজ শুরু করার আগেই আমি নিজে এখানে ছিলাম, এবং আমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি তাদের কিছু স্পর্শ করতে নিষেধ করেছিলাম। মিস্টার পেন্ডিয়ান কাজের সময় শেষ হওয়ার পর নিজেও কিছু কাজ করতেন। শ্রমিকরা কি বলতে পারবে গতরাতে বাংলোতে কোনো কাজ হয়েছিল কিনা? নিঃসন্দেহে তারা জানবে। ব্রেন্ডন একজন রাজমিস্ত্রি ও একজন কাঠমিস্ত্রিকে ডাকালেন, এবং কাঠমিস্ত্রি দাবি করলেন যে তার এবং তার সঙ্গীর শেষ কাজের সাথে নতুন কিছু যোগ করা হয়নি। কিন্তু রাজমিস্ত্রি বাগান ঘেরার জন্য নির্ধারিত একটি দেয়ালের দিকে ইঙ্গিত করে বললেন যে আগের দিন সন্ধ্যায় ৫টায় তিনি চলে যাবার পর থেকে কিছু ভারী পাথর তুলে সিমেন্ট দিয়ে বসানো হয়েছে। সব নতুন কাজ ভেঙে ফেলুন, ব্রেন্ডন নির্দেশ দিলেন। তারপর তিনি রান্নাঘরটি আরও কাছ থেকে পরীক্ষা করতে লাগলেন। খুব সতর্কভাবে পরীক্ষা করেও কোনো ফল পাওয়া গেল না, এবং কাঠমিস্ত্রিরা যেগুলোর ব্যাখ্যা দিতে পারেনি এমন কিছুই তিনি খুঁজে পেলেন না। কোনো ধস্তাধস্তির প্রমাণ ছিল না। একটি ভেড়াকেও এই ঘরে একজন মানুষের মতোই সহজে হত্যা করা যেতে পারত, কিন্তু তিনি রক্তটিকে মানুষের বলে বিচার করলেন, এবং হাফিয়ার্ড একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। রান্নাঘরের দরজার কাঠগুলি ইতিমধ্যেই বসানো হয়েছিল এবং সেগুলিতে সাদা রঙের একটি প্রাথমিক প্রলেপ দেওয়া হয়েছিল। এটি একজন মানুষের কাঁধের উচ্চতায় রক্ত দিয়ে মাখানো ছিল। ব্রেন্ডন এরপর রান্নাঘরের দরজার ঠিক বাইরের জমি পরীক্ষা করলেন। এটি অমসৃণ ছিল এবং শ্রমিকদের অসংখ্য পায়ের চাপে মাড়ানো ছিল, কিন্তু কোনো বিশেষ ছাপ বা সামান্যতম মূল্যবান অন্য কোনো ইঙ্গিত ছিল না। ২০ গজ এলাকা জুড়ে তিনি মাটির প্রতিটি ইঞ্চি খুঁটিয়ে দেখলেন এবং কিছুক্ষণ পর একটি মোটর বাইকের চিহ্ন খুঁজে পেলেন। এটি এখানে দাঁড়িয়েছিল, বাংলো থেকে ১০ গজ দূরে, এবং চাকার দাগ এবং এটিকে সমর্থন করার জন্য নিচু করা স্ট্যান্ডের চিহ্ন পিঠ মাটিতে যথেষ্ট স্পষ্ট ছিল। তিনি মেশিনটি সরিয়ে নেওয়ার সময় ছাপগুলি অনুসরণ করলেন এবং দেখলেন যে একটি নরম জায়গায় সেগুলি মাটিতে খুব গভীরভাবে বসে গিয়েছিল। টায়ারের প্যাটার্নটি তার কাছে পরিচিত ছিল, একটি ডানলপ। আধ ঘণ্টা পর একজন কনস্টেবল এগিয়ে এসে মার্ককে স্যালিউট করে একটি বিবৃতি দিলেন। তারা দেয়ালটি ভেঙে ফেলেছে স্যার, এবং সেখানে কিছুই পাওয়া যায়নি, কিন্তু রাজমিস্ত্রি ফুলফোর্ড বলছেন একটি বস্তা নিখোঁজ। সেখানে শেডের কোণে একটি বড় বস্তা ছিল এবং এর মধ্যে থাকা সিমেন্ট সব ঢেলে দেওয়া হয়েছে, কিন্তু বস্তাটি নেই। গোয়েন্দা ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং সিমেন্টের স্তূপটি উল্টে দেখলেন, কিন্তু কিছুই পাওয়া গেল না। তারপর তিনি নিজে শ্রমিকদের শেড খুঁজে কোনো সূত্র না পেয়ে বাংলোর আশেপাশে হেঁটে গেলেন এবং কুয়ারির সংলগ্ন প্রবেশপথ পরীক্ষা করলেন। অনুসন্ধানে সামান্যতম আলোর ঝলকও পাওয়া গেল না। কিছুক্ষণ পর তিনি বৃষ্টি থেকে ফিরে এলেন, যা এখন অবিরাম ঝরতে শুরু করেছে, তবে তার আগে তিনি মাছ ধরার পুকুর পর্যন্ত হেঁটে গিয়ে বালুকাময় কিনারায় খালি প্রাপ্তবয়স্ক পায়ের স্পষ্ট চিহ্ন দেখেছিলেন।
ইন্সপেক্টর হাফিয়ার্ড, যিনি বাংলোতে ছিলেন, তিনি তার সাথে যোগ দিলেন যখন তিনি অন্য ৫টি কক্ষ মনোযোগ সহকারে পরীক্ষা করছিলেন। একটি বসার ঘরের জন্য নির্ধারিত অ্যাপার্টমেন্টে, যা দক্ষিণ-পশ্চিমের বিশাল দৃশ্যের দিকে মুখ করেছিল, ব্রেন্ডন একটি অর্ধেক খাওয়া চুরুট খুঁজে পেলেন। এটি স্পষ্টতই জ্বলন্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল এবং কিছু সময় ধরে ধোঁয়াচ্ছিল, নিভে যাওয়ার আগে কাঠের মেঝে পুড়িয়ে দিয়েছিল। তিনি একটি ভাঙা বাদামি বুটের ফিতার শেষ অংশও খুঁজে পেলেন, যার একটি পিতলের ট্যাগ ছিল। ফিতাটি স্পষ্টতই ছিঁড়ে গিয়েছিল এবং সম্ভবত বাধার সময় ভেঙে গিয়েছিল, কিন্তু তিনি কোনো খণ্ডকেই সামান্যতম গুরুত্ব দিলেন না। বাকি কক্ষগুলি পরিদর্শন করে তিনি মূল্যবান বলে মনে করার মতো কিছুই পেলেন না, এবং ব্রেন্ডন শীঘ্রই সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রিন্সটাউনে ফিরে যাবেন। তিনি হাফিয়ার্ডকে জলের ধারের পায়ের ছাপগুলি দেখালেন এবং সেগুলিকে ত্রিপল দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করলেন। কিছু একটা আমাকে বলছে যে এটা বেশ সহজ একটা ব্যাপার, তিনি বললেন। ইন্সপেক্টর, আমাদের এখানে আর সময় নষ্ট করার দরকার নেই, অন্তত যতক্ষণ না আমরা টেলিফোনে ফিরে গিয়ে সর্বশেষ খবর পাচ্ছি। আপনার কি মনে হয়? আমার মনে হয় আমরা একজন হতভাগ্য মানুষের সাথে ডিল করছি যে পাগল হয়ে গেছে, গোয়েন্দা উত্তর দিলেন। এবং সাধারণত একজন পাগলকে খুঁজে বের করতে বেশি সময় লাগে না। আমি মনে করি এটা নিশ্চিত খুন, এবং আমি বিশ্বাস করি আমরা দেখতে পাব যে এই সৈনিক, যার শেল শক হয়েছিল, সে পেন্ডিয়ানের উপর চড়াও হয়ে তার গলা কেটেছে, তারপর অপরাধ লুকানোর আশায় দেহ নিয়ে পালিয়ে গেছে। আমি তাকে পাগল বলে বিচার করছি কারণ মিসেস পেন্ডিয়ান, যিনি আমাকে অতীতের সম্পূর্ণ গল্প বলেছেন, তিনি আমাকে নিশ্চিত করতে পেরেছিলেন যে পুরুষরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং যুদ্ধের শুরুতে তাদের মধ্যে যে কিছু মতপার্থক্য ছিল তা সম্পূর্ণ মিটে গিয়েছিল। এবং এমনকি যদি ধরেও নিই যে তারা আবার ঝগড়াও করেছিল, তবে ঝগড়াটা হঠাৎ করেই শুরু হয়েছিল। এটা অসম্ভব মনে হয়, এবং এমন আকস্মিক ও ভয়ানক ঝগড়া সহজে কল্পনা করা যায় না যা খুনে শেষ হয়। রেড মেইন একজন বড়, শক্তিশালী মানুষ ছিলেন এবং তিনি হত্যার উদ্দেশ্য ছাড়াই আঘাত করে থাকতে পারেন, কিন্তু এই জগা খিচুড়ি শুধু মুষ্টির আঘাতের চেয়েও বেশি কিছু বোঝায়। আমি মনে করি সে একজন খুনি উন্মাদ ছিল এবং সম্ভবত একজন পাগলের সীমিত ধূর্ততা দিয়ে কাজটি আগে থেকেই পরিকল্পনা করেছিল, এবং যদি তাই হয় তবে প্রিন্সটাউনে আমাদের জন্য খবর অপেক্ষা করছে তা প্রায় নিশ্চিত। অন্ধকার হওয়ার আগেই আমাদের মৃত এবং জীবিত উভয় ব্যক্তির অবস্থান জানা উচিত। এই পায়ের ছাপগুলো একজন স্নানকারীকে বোঝায়, অথবা হয়তো দুজনকে। আমরা পরে এগুলো পরীক্ষা করব এবং প্রয়োজনে পুকুর টেনে দেখব। ব্রেন্ডেনের অনুমানের সঠিকতা ১ ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে গেল, এবং রবার্ট রেডম্যানের কার্যাবলী একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত সংজ্ঞায়িত হল। একজন লোক থানায় অপেক্ষা করছিল, জর্জ ফ্রেঞ্চ, ওয়েস্ট ডার্টের 2 ব্রিজেস হোটেলের আস্তাবল রক্ষক। আমি ক্যাপ্টেন রেডম্যানকে চিনতাম, তিনি বললেন, কারণ সম্প্রতি তিনি একবার বা দুবার 2 ব্রিজেসে চা খেতে এসেছিলেন। গত রাতে 10:30-এর পর আমি গ্যারেজ থেকে রাস্তা পার হচ্ছিলাম, এবং হঠাৎ কোনো সতর্কবাণী ছাড়াই একটি মোটরবাইক সেতু পার হয়ে এলো। আমি এর দ্রুত গতি শুনলাম এবং মাত্র 1 গজ দূরত্বে সরে যেতে পারলাম। কোনো আলো জ্বলছিল না, কিন্তু লোকটি হোটেলের খোলা দরজা থেকে আসা আলোর রশ্মির মধ্যে গেল, এবং আমি তার বড় গোঁফ ও লাল ওয়েস্টকোট দেখে বুঝলাম সে ক্যাপ্টেন। সে আমাকে দেখতে পায়নি, কারণ সে নিজেকে সামলাতে ব্যস্ত ছিল, এবং সে তাকে ছেড়ে দিয়েছিল 2 ব্রিজেস থেকে উঠে আসা খাড়া পাহাড়ে দ্রুত গতিতে যাওয়ার জন্য। সে ধোঁয়ার মতো উধাও হয়ে গিয়েছিল এবং নিশ্চয়ই ভয়ানক দ্রুত গতিতে চলছিল, ঘণ্টায় 50 মাইল আমি বলতে পারি। আমরা শুনেছিলাম প্রিন্সটাউনে সমস্যা হয়েছে, এবং মালিক আমাকে পাঠিয়েছিলেন আমি যা দেখেছি তা রিপোর্ট করতে। সে পার হওয়ার পর কোন দিকে গেল মিস্টার ফ্রেঞ্চ? ব্রেন্ডন জিজ্ঞাসা করলেন, যিনি ডার্টমুর এলাকা ভালোভাবে চিনতেন। 2 ব্রিজেসের উপরে রাস্তা বিভক্ত হয়েছে। সে কি ডার্টমিটের জন্য ডান দিকের রাস্তা নিয়েছিল, নাকি পোস্ট ব্রিজ এবং মোরেটনের জন্য বাম দিকের? কিন্তু জর্জ বলতে পারলেন না। এটা যেন বিদ্যুতের মতো ঝলকানি দিয়ে চলে গিয়েছিল, তিনি মার্ককে বললেন, এবং সে উপরে ওঠার পর কোন দিকে গেল তা আমি বিন্দুমাত্র জানি না। তার সাথে কেউ ছিল কি? না স্যার, আমি ততটুকু দেখতে পেতাম, কিন্তু সে সিটের পেছনে একটি বড় বস্তা নিয়ে যাচ্ছিল, সে ব্যাপারে আমি শপথ করে বলতে পারি। ইন্সপেক্টর হাফিয়ার্ডের অনুপস্থিতিতে তার জন্য বেশ কয়েকটি টেলিফোন কল এসেছিল,
এবং এখন বিভিন্ন জেলা থেকে 3টি পৃথক বিবৃতি তার জন্য অপেক্ষা করছিল। এগুলি ইতিমধ্যেই একজন কনস্টেবল লিখে রেখেছিলেন এবং তিনি এক এক করে সেগুলি নিলেন, পড়লেন এবং ব্রেন্ডনকে দিলেন। প্রথমটি এসেছিল পোস্ট ব্রিজের পোস্ট অফিস থেকে এবং পোস্টমাস্ট্রেস রিপোর্ট করলেন যে একজন লোক স্যামুয়েল হোয়াইট নামে আগের রাতে সেই গ্রামের উত্তরে খাড়া পাহাড়ে একটি মোটর বাইক দ্রুত গতিতে আলো ছাড়াই চলতে দেখেছিল। তিনি সময়টি রাত 10:30 থেকে 11টার মধ্যে বলেছিলেন। পরের খবরটা মোরেটন থেকে আসার কথা ছিল, হাফিয়ার্ড বললেন, কিন্তু না, সে নিশ্চয়ই হ্যামেলডাউনের নিচে দিয়ে দক্ষিণ দিকে গিয়েছিল, কারণ পরের খবরটা অ্যাশবার্টন থেকে। দ্বিতীয় বার্তাটি জানালো যে অ্যাশবার্টনে মধ্যরাতের ঠিক পরে একজন গ্যারেজ মালিককে ডাকা হয়েছিল যাতে একটি মোটর বাইক বার জন্য পেট্রোল পাওয়া যায়। ক্রেতার বর্ণনা রেডমেইনের সাথে মিলে গিয়েছিল এবং বার্তায় যোগ করা হয়েছিল যে বাইকের পেছনে একটি বড় বস্তা বাঁধা ছিল। চালক তাড়াহুড়োই ছিল না, সে একটি সিগারেট টানছিল, পানীয় না পাওয়ায় গালাগাল করছিল। তার বাতি জ্বালালো এবং তারপর টটনেস্ট রোড ধরে এগিয়ে গেল, যা ডাট উপত্যকা দিয়ে দক্ষিণ দিকে বয়ে গেছে। তৃতীয় যোগাযোগটি এসেছিল ব্রিক্সামের পুলিশ স্টেশন থেকে এবং এটি কিছুটা দীর্ঘ ছিল। এটি এভাবে চলছিল: গতকাল রাত 2:10 ব্রিক্সামের নাইট ডিউটিতে থাকা পি.সি. পথ খাড়া ও এবড়োখেবড়ো ছিল। ডাক্তার থেকে ফেরার পথে সে তাকে আর দেখেনি। আমরা হেড এবং চারপাশের খাড়া পাহাড়গুলোতে তল্লাশি চালাচ্ছি। ইন্সপেক্টর হাফিয়ার্ড অপেক্ষা করলেন যতক্ষণ না ব্রেন্ডন বার্তাগুলি পড়ে সেগুলো নামিয়ে রাখলেন। মটরশুঁটি ছাড়ানোর মতোই সহজ, তাই না? তিনি জিজ্ঞাসা করলেন। আমি একটি গ্রেফতারের আশা করেছিলাম, গোয়েন্দা উত্তর দিলেন। এটা বেশিদিন দেরি করা যাবে না। যেন তাকে নিশ্চিত করার জন্যই টেলিফোন বেজে উঠল এবং হাফিয়ার্ড উঠে গিয়ে সর্বশেষ তথ্য পাওয়ার জন্য বক্সে প্রবেশ করলেন। বার্তাটি বলল, পেইন্টন কথা বলছে। আমরা এইমাত্র ক্যাপ্টেন রেডমেইনের ঠিকানায় ফোন করেছিলাম, 7 নম্বর মেরিন টেরেস। গতরাতে তার আসার কথা ছিল। গতকাল তিনি তার বাড়িতে থাকার কথা জানিয়ে তার করেছিলেন। তারা তার জন্য রাতের খাবার রেখেছিল, যেমনটা সাধারণত তার আসার কথা থাকলে করা হয়, এবং ঘুমাতে গিয়েছিল। তারা তার ফিরে আসার শব্দ শুনতে পায়নি, কিন্তু পরের দিন সকালে নিচে নেমে দেখে যে সে এসেছিল। রাতের খাবার খাওয়া হয়েছে, মোটর বাইক পেছনের উঠানে টুল হাউসে আছে, যেখানে সে এটি রাখে। তারা 10টায় তাকে ডেকেছিল, কোনো উত্তর নেই। তারা তার ঘরে গেল, সে সেখানে নেই এবং বিছানায় ঘুমানো হয়নি এবং তার পোশাকও পরিবর্তন করা হয়নি। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। একটু ধরুন, মার্ক ব্রেন্টন এখানে আছেন এবং এই মামলাটি দেখছেন, তিনি কথা বলবেন। ইন্সপেক্টর হাফিয়ার্ড বিবৃতিটি জানালেন এবং ব্রেন্ডন মাইক্রোফোনটি তুলে নিলেন। গোয়েন্দা ব্রেন্ডন কথা বলছি, কে বলছেন? ইন্সপেক্টর রিস পেইন্টন। 5টার সময় আমাকে জানাবেন যদি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার না হলে আমি সেই ঘণ্টার পর আপনার কাছে গাড়ি চালিয়ে যাব। খুব ভালো স্যার, আমি আশা করছি যে কোনো মুহূর্তে তার ধরা পড়ার খবর পাব। বেরিহেড থেকে কিছু নেই। আমাদের সেখানে এবং খাড়া পাহাড়ের নিচে চারপাশে অনেক লোক আছে, কিন্তু এখনও কিছু নেই। ঠিক আছে ইন্সপেক্টর, যদি 5টার মধ্যে এর বিপরীত কিছু না শুনি তাহলে আমি নিচে আসব। তিনি রিসিভার নামিয়ে রাখলেন। চিৎকার ছাড়া সব শেষ আমার মনে হয়, হাফিয়ার্ড বললেন। এমনটাই মনে হচ্ছে। সে পাগল, হতভাগ্য শয়তান। মৃত লোকটির জন্য আমার খারাপ লাগছে। ব্রেন্ডন তার ঘড়ির দিকে একবার তাকিয়ে চিন্তা করলেন। ব্যক্তিগত চিন্তা তার মনে ভিড় করছিল, যদিও তিনি অবাক ও লজ্জিত হচ্ছিলেন যে এমনটা হতে পারে। কিছু বাস্তবতা তার কাছে যথেষ্ট স্পষ্ট ছিল, যদিও ভবিষ্যতের বিবরণগুলি ভিন্ন হতে পারে। এবং সবচেয়ে বড় সত্য ছিল যে জেনি পেন্ডিয়ান তার স্বামীকে হারিয়েছেন। যদি তিনি সত্যিই বিধবা হন, তিনি অধৈর্য হয়ে মাথা নাড়লেন এবং হাফিয়ার্ডের দিকে ঘুরলেন। যদি রবার্ট রেডমেইনকে আজ ধরা না হয় তাহলে 1-2টি কাজ করতেই হবে, তিনি বললেন। আপনার উচিত কিছু রক্ত সংগ্রহ করা এবং প্রমাণ করা যে এটি মানুষের রক্ত। এবং চুরুট ও বুটের ফিতাটি আপাতত এখানে রাখুন, যদিও আমি কোনোটিরই তেমন গুরুত্ব দিচ্ছি না। এখন আমি কিছু খাবার খেয়ে মিসেস পেন্ডিয়ানের সাথে দেখা করতে যাব, তারপর ফিরে আসব। যদি আমার পরিকল্পনা পরিবর্তন করার মতো কিছু না শুনি তাহলে 5:30টায় আমি পেইন্টনের জন্য পুলিশ গাড়ি নেব। আপনি নেবেন? এটা আপনার ছুটি নষ্ট করবে না শেষ পর্যন্ত। এটা কি করতে চলেছে আমি ভাবছি। ব্রেন্ডন ভাবলেন, কিন্তু তিনি আর কিছু বললেন না এবং তার পথে যাওয়ার জন্য প্রস্তুত হলেন।
এখন ৩টা বাজছিল। হঠাৎ তিনি ঘুরলেন এবং হাফিয়াটকে একটি প্রশ্ন করলেন। মিসেস পেন্ডিয়ান সম্পর্কে আপনার কি মনে হয় ইন্সপেক্টর? তার সম্পর্কে আমার দুটি জিনিস মনে হয়। প্রবীণ ব্যক্তিটি উত্তর দিলেন। আমার মনে হয় সে এত সুন্দর যে বিশ্বাস করা কঠিন যে সে অন্য মহিলাদের মতো শুধু রক্তমাংসের মানুষ। এবং আমার মনে হয় তার স্বামীর প্রতি তার যেমন ভক্তি ছিল তেমনটা আমি আর কোনো পুরুষের প্রতি দেখিনি। এটা তাকে একেবারে ভেঙে দেবে। এই মতামতগুলি গোয়েন্দাকে বিষণ্ণ করে তুলল, কিন্তু তিনি এখনও ভাবতে শুরু করেননি যে একজন অত্যন্ত প্রিয় স্বামীর মৃত্যু মিসেস পেন্ডিয়ানের জীবনকে কিভাবে পরিবর্তন করবে। তিনি হঠাৎ নিজেকে চিরতরে পরিস্থিতি থেকে বাইরে ঠেলে দেওয়া অনুভব করলেন, তবুও তার নিজের বিশ্বাসকে অযৌক্তিক বলে মনে করলেন। সে কেমন মানুষ ছিল? একজন বন্ধুত্বপূর্ণ লোক, কর্নিশ, আমার মনে হয় হৃদয়ে একজন শান্তিবাদী, কিন্তু আমরা কখনো যুদ্ধের রাজনীতি নিয়ে কথা বলিনি। তার বয়স কত ছিল? আপনাকে বলতে পারব না, সন্দেহজনক। ২৫ থেকে ৩৫-এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। দুর্বল চোখ এবং বাদামি দাড়িওয়ালা একজন মানুষ। তিনি সূক্ষ্ম কাজের জন্য ডাবল চশমা পরতেন, কিন্তু তিনি বলতেন তার দূরদৃষ্টি ভালো ছিল। খাবারের পর ব্রেন্ডন আবার মিসেস পেন্ডিয়ানের কাছে গেলেন, কিন্তু সকাল থেকেই অনেক গুজব তার কাছে পৌঁছেছিল, এবং তিনি যা বলতে এসেছিলেন তার বেশিরভাগই তিনি ইতিমধ্যেই জানতেন। তার মধ্যে একটি পরিবর্তন এসেছিল। তিনি খুব নীরব এবং খুব ফ্যাকাশে ছিলেন। মার্ক জানতেন যে তিনি সত্যটি উপলব্ধি করেছেন এবং জানতেন যে তার স্বামী সম্ভবত মারা গেছেন, তবে তিনি জানতে আগ্রহী ছিলেন যে ব্রেন্ডন কি ঘটেছিল তা ব্যাখ্যা করতে পারেন কিনা। আপনি কি এর আগে এমন কিছু দেখেছেন? তিনি জিজ্ঞাসা করলেন। কোনো ঘটনাই অন্যটির মতো নয়, সবগুলোরই নিজস্ব পার্থক্য আছে। আমি মনে করি ক্যাপ্টেন রেডমেইন, যিনি শেল শকে ভুগেছেন, তিনি নিশ্চয়ই মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। শেল শক প্রায়শই বিভিন্ন মাত্রার ডিমেনশিয়া সৃষ্টি করে, কিছু স্থায়ী, কিছু ক্ষণস্থায়ী। আমার ভয় হয় আপনার কাকা তার মন হারিয়েছিলেন এবং উন্মত্ততার এক মুহূর্তে হয়তো একটি ভয়ানক কাজ করে ফেলেছেন। তারপর তিনি, যখন তিনি তখনও উন্মাদ ছিলেন, তার কাজ ঢাকতে বেরিয়ে পড়েছিলেন। আমরা যতদূর বিচার করতে পারি তিনি তার শিকারকে নিয়ে গিয়েছিলেন এবং দৃশ্যত তাকে সমুদ্রে ফেলে দিতে চেয়েছিলেন। আমি নিশ্চিত যে আপনার স্বামী তার জীবন হারিয়েছেন, মিসেস পেন্ডিয়ান। আপনাকে সেই অবর্ণনীয় দুর্ভাগ্য মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। এটা মেনে নেওয়া কঠিন, তিনি উত্তর দিলেন, কারণ তারা আবার ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এমন কিছু যা আপনি জানেন না তাদের মধ্যে ঘটে থাকতে পারে যা রেডমিনকে বিচলিত করেছিল। যখন তার জ্ঞান ফিরে আসবে তখন সে সম্ভবত পুরো বিষয়টিকে একটি খারাপ স্বপ্ন বলে মনে করবে। আপনার স্বামীর কোনো ছবি আছে? তিনি ঘর ছেড়ে কয়েক মুহূর্তের মধ্যে একটি ছবি নিয়ে ফিরে এলেন। এটি একজন ধ্যানমগ্ন চেহারার, প্রশস্ত কপাল এবং স্থির চোখের একজন মানুষকে উপস্থাপন করছিল। তার দাড়ি, গোঁফ এবং গালপাট্টা ছিল, এবং তার চুল বেশ লম্বা ছিল। এটা কি তার মতো? হ্যাঁ, কিন্তু এটা তার অভিব্যক্তি দেখায় না। এটা পুরোপুরি স্বাভাবিক নয়। সে এর চেয়ে বেশি প্রাণবন্ত ছিল। তার বয়স কত ছিল? ৩০ হয়নি, মিস্টার ব্রেন্ডন, কিন্তু তাকে বেশ বয়স্ক দেখাত। ব্রেন্ডন ছবিটি মনোযোগ দিয়ে দেখলেন। আপনি চাইলে এটি আপনার সাথে নিয়ে যেতে পারেন। আমার কাছে আরেকটি কপি আছে, মিসেস পেন্ডিয়ান বললেন। আমি খুব নির্ভুলভাবে মনে রাখব, ব্রেন্ডন উত্তর দিলেন। আমি মোটামুটি নিশ্চিত যে হতভাগ্য মিস্টার পেন্ডিয়ানের দেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এবং সম্ভবত ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। ক্যাপ্টেন রেডমেইনের উদ্দেশ্য এটাই ছিল বলে মনে হয়। আপনার কাকা, যার সাথে বাগদত্তা, সেই মহিলা সম্পর্কে কিছু বলতে পারেন? আমি আপনাকে তার নাম ও ঠিকানা দিতে পারি, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। আপনার স্বামী কি তাকে দেখেছিলেন? আমার জানামতে নয়। আসলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি কখনো দেখেননি। তিনি মিস ফ্লোরা রিড এবং তিনি তার মা-বাবার সাথে পেইন্টনের সিঙ্গার হোটেলে আছেন। তার ভাই ফ্রান্সে আমার কাকার বন্ধু, তিনিও সেখানে আছেন বলে আমার বিশ্বাস। আপনাকে অনেক ধন্যবাদ। যদি আর কিছু না শুনি তাহলে আজ সন্ধ্যায় আমি পেইন্টন যাব। কেন? আমার তদন্ত চালিয়ে যেতে এবং আপনার কাকাকে যারা চেনে তাদের সবার সাথে দেখা করতে। আমাকে কিছুটা অবাক করেছে যে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি, কারণ এমন মানসিক বিপর্যয়ে ভোগা একজন মানুষ পেশাদার অনুসন্ধানকে দীর্ঘক্ষণ এড়িয়ে যাবার কোনো সফল চেষ্টা করতে পারে না।
আর আমরা যতদূর জানি সে দৃশ্য তো পালানোর চেষ্টাও করেনি। আজ সকালে বেরিহেডে যাবার পর সে তার বাসস্থানে ফিরে এসেছিল, খাবার খেয়েছিল, তার মোটরসাইকেল রেখেছিল এবং তারপর আবার বেরিয়ে গিয়েছিল। তখনও তার লাল ওয়েস্টকোট সহ টুইট স্যুট পরা ছিল। আপনি ফ্লোরা রিডের সাথে দেখা করবেন যদি প্রয়োজন হয়, কিন্তু রবার্ট রেডমেইনকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে আমি যাব না। তাহলে আপনি মনে করেন যে সব কিছু খুব সহজ এবং সোজা? এমনটাই মনে হচ্ছে। সবচেয়ে ভালো যা আশা করা যায় তা হল হতভাগ্য লোকটি তার জ্ঞান ফিরে পাবে এবং সবকিছুর একটি স্পষ্ট বিবরণ দেবে। এবং আমি কি জিজ্ঞাসা করতে পারি, আপনি কি করতে চান এবং কোনোভাবে ব্যক্তিগতভাবে আপনার সেবা করার ক্ষমতা আমার আছে কিনা? এই প্রশ্নে জেনি পেন্ডিয়ান অবাক হলেন। তিনি ব্রেন্ডনের দিকে মুখ তুললেন এবং তার ফ্যাকাশে মুখে সামান্য উষ্ণতা স্পর্শ করল। এটা আপনার উদারতা, তিনি বললেন। আমি ভুলব না, কিন্তু যখন আমরা আরও কিছু জানতে পারব সম্ভবত আমি এখান থেকে চলে যাব। যদি আমার স্বামী সত্যিই তার জীবন হারিয়ে থাকেন তাহলে বাংলোটি আমার দ্বারা শেষ হবে না। আমি চলে যাব অবশ্যই। আমি কি আশা করতে পারি যে আপনার বন্ধুরা এগিয়ে আসছে? তিনি মাথা নাড়লেন। আসলে আমি পৃথিবীতে খুব একা। আমার স্বামী ছিল সব কিছু, এবং আমিও তার কাছে সব কিছু ছিলাম। আপনি আমার গল্প জানেন, আজ সকালে যা বলার ছিল সব আমি আপনাকে বলেছি। আমার কাছে এখন শুধু আমার বাবার 2 ভাই আছেন, ইংল্যান্ডে আঙ্কেল ব্যান্ডিগো এবং ইতালিতে আঙ্কেল অ্যালবার্ট। আমি আজ দুজনকে চিঠি লিখেছি। মার্ক উঠলেন। আপনি কাল আমার কাছ থেকে শুনবেন, তিনি বললেন, এবং যদি আমি পেইন্টার না যাই তাহলে আজ রাতে আপনার সাথে আবার দেখা করব। ধন্যবাদ, আপনি খুব দয়ালু। আমি আপনাকে অনুরোধ করছি এই বিশাল চাপের মধ্যে আপনার নিজের এবং আপনার স্বাস্থ্যের কথা বিবেচনা করতে। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু প্রায়শই পরে তারা দেখতে পায় যে তারা প্রকৃতির উপর খুব বেশি চাপ সৃষ্টি করেছে যখন মূল্য পরিশোধের সময় আসে। আপনি কি একজন ডাক্তার দেখাতে চান? না, মিস্টার ব্রেন্ডন, সেটা দরকার নেই। যদি আমার স্বামী যেমনটা আমরা ভাবছি, তাহলে আমার নিজের জীবনের আর কোনো আগ্রহ নেই। আমি এটি শেষ করে দিতে পারি। ঈশ্বরের দোহাই, নিজেকে এভাবে কথা বলতে দেবেন না, ব্রেন্ডন বললেন। সামনের দিকে তাকান। যদি আমরা পৃথিবীতে আর সুখী হতে না পারি, তবে এটি আমাদের এতে দরকারি হওয়ার ক্ষমতা এবং বিশেষাধিকার অস্বীকার করে না। ভাবুন, আপনার স্বামী আপনাকে কি করতে চাইতেন এবং তিনি কিভাবে আশা করতেন যে আপনি যে কোনো বড় ট্র্যাজেডি বা দুঃখের মুখোমুখি হবেন। আপনি একজন ভালো মানুষ, মিসেস পেন্ডিয়ান শান্তভাবে বললেন। আপনি যা বলেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনি আমার সাথে আবার দেখা করবেন। তিনি তার হাত ধরলেন এবং চাপ দিলেন। তারপর তিনি তাকে ছেড়ে চলে গেলেন, তাকে ঘিরে থাকা সূক্ষ্ম পরিবেশে বিভ্রান্ত হয়ে। তিনি তার হুমকিকে ভয় পাননি। মিসেস পেন্ডিয়ানের মধ্যে এমন একটি জীবনী শক্তি এবং জজ স্ত্রী এবং তার পরিবারের সম্পর্কে কিছু দেখতে ও শুনতে পারেন। 7 নম্বর মেরিন টেরেসে বাড়ির মালিক মিসেস মেডওয়ে তেমন কিছু বলতে পারলেন না। ক্যাপ্টেন রেডমেইন একজন বন্ধুত্বপূর্ণ, দয়ালু কিন্তু হট হেডেড ভদ্রলোক ছিলেন। তিনি মার্ককে বললেন। তার সময়সূচি অনিয়মিত ছিল এবং তারা তাকে না দেখা পর্যন্ত তার আসার আশা করত না। পরিবারের সবাই ঘুমাতে যাওয়ার পর সে প্রায়শই এভাবে ভ্রমণ থেকে ফিরত। তিনি জানতেন না যে আগের রাতে সে কোন সময় ফিরে এসেছিল বা কোন সময় আবার বেরিয়ে গিয়েছিল, কিন্তু সে তার পোশাক পরিবর্তন করেনি বা দৃশ্যত তার সাথে কিছু নিয়ে যায়নি। ব্রেন্ডন খুব সতর্কতার সাথে মোটর সাইকেলটি পরীক্ষা করলেন। সিটের পেছনে হালকা লোহার বার দিয়ে তৈরি একটি বিশ্রামস্থান ছিল এবং এখানে তিনি রক্তের দাগ দেখতে পেলেন। বিশ্রামস্থানে বাঁধা একটি শক্ত দড়ির টুকরাও দাগযুক্ত ছিল। এটি কাটা হয়েছিল নিঃসন্দেহে যখন রেডমেইন খাড়া পাহাড়ে পৌঁছে তার বোঝা ফেলে দিয়েছিল। পারিপার্শ্বিক প্রমাণের শৃঙ্খলে কিছুই কোনো অসুবিধা সৃষ্টি করেনি এবং অন্য কোনো সকালেও রবার্ট রেডমেইনের ক্রমাগত নিখোঁজ থাকার চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী রহস্য ছাড়া আর কোনো সমস্যা দেখা যায়নি। পরের দিন সকালের নাস্তার আগে ব্রেন্ডেন বেরিহেড পরিদর্শন করলেন এবং খাড়া পাহাড়টি পরীক্ষা করলেন। এটি চুনাপাথরের প্রশস্ত স্তরে নেমে গিয়েছিল, যেখানে খিসেল এবং সাদা পাথরের গোলাপ, সি পিঙ্কস এবং ফার্জ জন্মাত। এখানে খরগোশ বাস করত এবং রক্তমাখা বস্তুটি একটি কুকুর দ্বারা আবিষ্কৃত হয়েছিল। এটি একটি গর্তে ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু টেরিয়ার কুকুরটি সহজেই এটিতে পৌঁছেছিল এবং এটিকে আলোতে টেনে এনেছিল। ঠিক সেই জায়গার নিচে খাড়া পাহাড়গুলি সোজা সমুদ্রে নেমে গিয়েছিল, 300 ফুট নিচে।
নিচে ছিল গভীর জল এবং শুধুমাত্র মাঝে মাঝে ফাটল উজ্জ্বল খাড়া পাহাড়ের মুখ ভেঙেছিল, যেখানে সবুজ জিনিসগুলি বেঁচে থাকার চেষ্টা করত এবং গাংচিলগুলি তাদের রুক্ষ বাসা তৈরি করত স্কার্বি ঘাস দিয়ে। খাড়া পাহাড়ের কিনারায় কোনো চিহ্ন ছিল না, তবে নিচে সবুজ সমুদ্রে নৌকা ছিল, যেখান থেকে জেলেরা তখনও মৃতদেহ খুঁজছিল। এই কাজটি দীর্ঘ সময় ধরে চলতে থাকলেও কোনো ফল দেয়নি। দিনের পরে ব্রেন্ডন তার হোটেলে ফিরে এলেন এবং মিস রিড ও তার পরিবারের সাথে নিজের পরিচয় দিলেন। জানতে পারলেন যে তার ভাই রবার্ট রেডম্যানের বন্ধু লন্ডনে ফিরে গেছেন। তিনি যখন তাদের সাথে যোগ দিলেন, তখন তিনি এবং তার বাবা-মা একসাথে লাউঞ্জে বসেছিলেন। তিনজনকেই খুব হতবাক এবং বেদনাদায়কভাবে রহস্যময় মনে হচ্ছিল। কেউই কোনো আলোকপাত করতে পারল না। মিস্টার এবং মিসেস রিড ছিলেন শান্ত, বয়স্ক দম্পতি যারা লন্ডনে একটি ড্রেপার দোকান চালাতেন। তাদের মেয়ে আরও বেশি ব্যক্তিত্ব প্রকাশ করল। সে তার বাবার চেয়ে এক মাথা লম্বা ছিল এবং উদার ছাঁচে গড়া ছিল। সে যথেষ্ট আচরণ এবং প্রত্যাশিতর চেয়ে কম প্রকৃত দুঃখ প্রকাশ করল। কিন্তু ব্রেন্ডন আবিষ্কার করলেন যে সে রবার্ট রেডম্যানকে মাত্র 6 মাস ধরে চিনত এবং তাদের প্রকৃত বাগদান 1 মাসের বেশি স্থায়ী হয়নি। মিস রিড ছিলেন শ্যামবর্ণ, প্রাণবন্ত এবং সাধারণ মানসিকতার। তার উচ্চাকাঙ্ক্ষা ছিল মঞ্চে যাওয়া এবং সে দেশে সফরে অভিনয় করেছিল, কিন্তু সে ঘোষণা করল যে থিয়েটারের জীবন তাকে ক্লান্ত করে তোলে এবং সে তার ভবিষ্যৎ স্বামীকে এই শিল্প ত্যাগ করার প্রতিশ্রুতি দিয়েছিল। আপনি কি কখনো ক্যাপ্টেন রেডমেইনকে তার ভাগ্নি এবং তার স্বামীর কথা বলতে শুনেছেন? ব্রেন্ডন জিজ্ঞাসা করলেন এবং ফ্লোরা রিড উত্তর দিলেন। তিনি বলতেন এবং তিনি সবসময় বলতেন যে মাইকেল পেন্ডিয়ান একজন ফাঁকিবাজ এবং কাপুরুষ। তিনি আমাকে আরও নিশ্চিত করেছিলেন যে তিনি তার ভাগ্নির সাথে সম্পর্ক ছিন্ন করেছেন এবং তার স্বামীকে কখনো ক্ষমা করবেন না। কিন্তু সেটা ছিল বব 6 দিন আগে প্রিন্সটাউনে যাওয়ার আগে। সেখান থেকে সে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প লিখেছিল। সে তাদের সাথে ঘটনাক্রমে দেখা করেছিল এবং সে দেখতে পেল যে মিস্টার পেন্ডিয়ান ফাঁকি দেননি, বরং যুদ্ধে ভালো কাজ করেছেন এবং OBE পেয়েছেন। সেই আবিষ্কারের পর বব বদলে গিয়েছিল এবং এই ভয়ানক ঘটনা ঘটার আগে সে পেন্ডিয়ানদের সাথে নিশ্চিতভাবেই খুব ভালো সম্পর্কে ছিল। সে ইতিমধ্যেই তাদের কাছে রেগাটাসের জন্য এখানে আসার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল। তারপর থেকে আপনি ক্যাপ্টেনের দেখা পাননি বা তার কথা শোনেননি? আসলে না। আমার শেষ চিঠি, যা আপনি দেখতে পারেন, 3 দিন আগে এসেছিল। এতে সে শুধু বলেছিল যে সে গতকাল ফিরে আসবে এবং আমার সাথে যথারীতি স্নান করতে দেখা করবে। আমি স্নান করতে গিয়েছিলাম এবং তার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অবশ্যই সে আসেনি। তার সম্পর্কে একটু বলুন, মিস রিড, মার্ক বললেন। আপনি আমাকে এই সাক্ষাৎকার দিচ্ছেন, এটা আপনার উদারতা, কারণ আমরা একটি অদ্ভুত সমস্যার মুখোমুখি এবং বর্তমান পরিস্থিতি যেমনটা মনে হচ্ছে তা মায়াময় এবং আসল তথ্যের থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। ক্যাপ্টেন রেডমেইন, আমি শুনেছি, শেল শক এবং বিষাক্ত গ্যাসের শ্বাসপ্রশ্বাসেও ভুগেছিলেন। আপনি কি কখনো এমন কোনো লক্ষণ দেখেছেন যে এই সমস্যাগুলি তার উপর কোনো চিহ্ন রেখে গেছে? হ্যাঁ, তিনি উত্তর দিলেন। আমরা সবাই দেখেছি। আমার মা প্রথম যিনি উল্লেখ করেছিলেন যে বব প্রায়শই নিজেকে পুনরাবৃত্তি করত। সে একজন খুব ভালো মেজাজের মানুষ ছিল, কিন্তু যুদ্ধ তাকে কিছু দিক থেকে রুক্ষ ও নিন্দুক করে তুলেছিল। সে অধৈর্য ছিল, তবুও কারো সাথে ঝগড়া বা মতপার্থক্য হওয়ার পর সে দ্রুত দুঃখিত হতো এবং সে ক্ষমা চাইতে কখনো লজ্জিত হতো না। সে কি প্রায়শই ঝগড়া করত? সে খুব একগুঁয়ে ছিল এবং অবশ্যই সে অনেক প্রকৃত যুদ্ধ দেখেছিল। এটা তাকে কিছুটা নির্মম করে তুলেছিল এবং সে মাঝে মাঝে এমন কথা বলত যা সাধারণ মানুষকে হতবাক করত। তখন তারা প্রতিবাদ করত এবং তাকে রাগিয়ে দিত। আপনি তার জন্য খুব যত্ন নিতেন? প্রশ্নটির জন্য ক্ষমা করবেন। আমি তাকে শ্রদ্ধা করতাম এবং তার ওপর আমার ভালো প্রভাব ছিল। তার মধ্যে ভালো গুণ ছিল, দারুণ সাহস এবং সততা। হ্যাঁ, আমি তাকে ভালোবাসতাম এবং তার জন্য গর্বিত ছিলাম। আমার মনে হয় সে সময়ের সাথে সাথে শান্ত, কম উত্তেজিত এবং কম অধৈর্য হয়ে উঠত। ডাক্তাররা তাকে বলেছিলেন যে সে তার শখের সমস্ত প্রভাব কাটিয়ে উঠবে। তিনি কি এমন একজন মানুষ যাকে আপনি অন্য কোনো প্রাণীকে আঘাত বা হত্যা করতে সক্ষম বলে কল্পনা করতে পারেন? মহিলাটি ইতস্তত করলেন। আমি শুধু তাকে সাহায্য করতে চাই।
তিনি উত্তর দিলেন। অতএব আমি বলি যে যথেষ্ট উস্কানি পেলে আমি ববের মেজাজ ফেটে পড়তে কল্পনা করতে পারি, এবং আমি দেখতে পাচ্ছি যে আবেগের এক মুহূর্তে তার পক্ষে একজন মানুষকে আঘাত করা সম্ভব হতো। সে অনেক মৃত্যু দেখেছিল এবং সে নিজেই বিপদের প্রতি সম্পূর্ণ উদাসীন ছিল। হ্যাঁ, আমি তাকে একজন শত্রু বা কাল্পনিক শত্রুকে আঘাত করতে কল্পনা করতে পারি, কিন্তু আমি তাকে যা করতে কল্পনা করতে পারি না তা হল সে পরে যা করেছে বলে মনে করা হয়, একটি ভুল কাজের পরিণতি এড়িয়ে যাওয়া। এবং তবুও আমাদের কাছে সবচেয়ে শক্তিশালী সাক্ষ্য আছে যে সে একটি খুন লুকানোর চেষ্টা করেছে। সে নিজে করেছে নাকি অন্য কেউ করেছে তা আমরা এখনও বলতে পারছি না। আমি শুধু আশা করি এবং প্রার্থনা করি আমাদের সবার ভালোর জন্য যে আপনি তাকে খুঁজে পাবেন, তিনি উত্তর দিলেন। কিন্তু যদি সত্যিই সে এমন একটি ভয়ানক অপরাধে জড়িয়ে পড়ে থাকে, তাহলে আমার মনে হয় না আপনি তাকে খুঁজে পাবেন। কেন নয়, মিস রিড? কিন্তু আমার মনে হয় আমি জানি। আপনার মনে যা আছে তা ইতিমধ্যেই আমার মনে এসেছে, নিজের জীবন নেওয়ার চিন্তা। তিনি মাথা নাড়লেন এবং তার রুমল চোখে দিলেন। হ্যাঁ, যদি হতভাগ্য বব নিজেকে হারিয়ে ফেলত এবং তারপর নিজেকে খুঁজে পেত এবং আবিষ্কার করত যে সে আবেগের এক মুহূর্তে একজন নিরীহ মানুষকে হত্যা করেছে, তাহলে যদি আমি তাকে চিনি, সে দুটি কাজ করত। হয় অবিলম্বে নিজেকে আত্মসমর্পণ করত এবং যা ঘটেছিল সব ব্যাখ্যা করত, অথবা যত দ্রুত সম্ভব নিজেকে ধ্বংস করত। উদ্দেশ্য সবসময় যথেষ্ট হয় না, ব্রেন্ডান তাদের বললেন। মেজাজের একটি দ্রুত ক্ষণস্থায়ী ঝড় প্রায়শই বজ্রপাতের ঝলকের চেয়ে বেশি খারাপ উদ্দেশ্য ছাড়াই একটি জীবন ধ্বংস করে দিয়েছে। এই ক্ষেত্রে শুধুমাত্র এমন একটি ঝড়ই ব্যাখ্যা বলে মনে হয়। কিন্তু পেন্ডিয়ানের মতো একজন মানুষ কিভাবে এমন একটি ঝড় উস্কে দিতে পারতেন তা আমার এখনও শেখা বাকি। এখন পর্যন্ত মিসেস পেন্ডিয়ানের সাক্ষ্য এবং প্রিন্সটাউনে ইন্সপেক্টর হাফিয়ার্ডের আশ্বাস একজন বন্ধুত্বপূর্ণ এবং শান্ত ব্যক্তিকে নির্দেশ করে, যিনি সহজে রাগেন না। ইন্সপেক্টর হাফিয়ার্ড তাকে মস ডিপোতে বেশ ভালোভাবে চিনতেন, যেখানে সে যুদ্ধের 2 বছর কাজ করেছিল। সে দৃশ্যত এমন একজন মানুষ ছিল না যে ক্যাপ্টেন রেডমেন বা অন্য কাউকে রাগিয়ে দিতে পারত। মার্ক তখন রেডমেইনের সাথে তাদের কোয়ারি পুকুরের ধারে সাক্ষাতের সময় তার নিজের সংক্ষিপ্ত ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করলেন। কোনো এক কারণে এই ব্যক্তিগত গল্পটি ফ্লোরা রিডকে স্পর্শ করল, এবং গোয়েন্দা লক্ষ্য করলেন যে তিনি এটি দ্বারা সত্যিই আবেলাপ্লুত হয়েছিলেন। সত্যিই তিনি কাঁদতে শুরু করলেন এবং কিছুক্ষণ পর উঠে তাদের ছেড়ে চলে গেলেন। তার চলে যাবার পর তার বাবা মা আরও অবাধে কথা বলতে পারলেন। মিস্টার রিড, যিনি কিছুটা নীরব এবং উদাসীন ছিলেন, তিনি সত্যিই বাচাল হয়ে উঠলেন। আমি মনে করি নাকে বলা উচিত, তিনি বললেন, যে আমার স্ত্রী এবং আমি এই বাগদানকে তেমন পছন্দ করিনি। রেডমেইনের উদ্দেশ্য ভালো ছিল এবং আমার বিশ্বাস তার একটি ভালো হৃদয় ছিল। সে উদারহস্ত ছিল এবং ফ্লোরার প্রতি অত্যন্ত মুগ্ধ ছিল। সে প্রথম থেকেই তীব্র ভালোবাসা প্রকাশ করেছিল এবং তার ভালোবাসার প্রতিদানও পেয়েছিল। কিন্তু আমি তাকে কখনো একজন স্থির বিবাহিত পুরুষ হিসাবে দেখতে পাইনি। সে ছিল একজন ভবঘুরে এবং যুদ্ধ তাকে ঠিক অমানবিক নয়, তবে সমাজের প্রতি তার নিজের বাধ্যবাধকতা এবং একজন যুক্তিসঙ্গত প্রাণী হিসাবে সামাজিক জীবনের ভাঙা সংগঠন পুনর্গঠনের সহায়তা করার তার নিজের কর্তব্য সম্পর্কে দৃশ্যত উদাসীন করে তুলেছিল। সে কেবল আনন্দ, খেলাধুলা বা অর্থ ব্যয়ের জন্য বাঁচত, এবং যদিও আমি বলছি না যে সে একজন খারাপ স্বামী হতো, তবে ভবিষ্যতের প্রতি তার ধারণায় আমি একটি স্থিতিশীল বাড়ির ভিত্তি দেখতে পাইনি। সে প্রায় 40,000 পাউন্ড উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, কিন্তু সে অর্থের মূল্য সম্পর্কে খুব অজ্ঞ ছিল এবং তার আসন্ন দায়িত্বের বিষয়ে কোনো বিশেষ ভালো বুদ্ধি দেখায়নি। মার্ক ব্রেন্ডন তাদের তথ্যের জন্য ধন্যবাদ জানালেন এবং তার ক্রমবর্ধমান বিশ্বাস পুনরাবৃত্তি করলেন যে তাদের আলোচনার বিষয়বস্তু সম্ভবত আত্মক্ষতি করেছে। প্রতিটি ঘণ্টা যা তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয় আমার ভয় বাড়িয়ে দেয়। তিনি বললেন, আসলে এটা ভালো কিছু হতে পারে, কারণ বিকল্পটি বড়জোর ব্রডমুর হতে পারে, এবং এটা একটি ঘৃণ্য চিন্তা যে একজন মানুষ যে তার দেশের জন্য যুদ্ধ করেছে এবং ভালোভাবে যুদ্ধ করেছে, তাকে একটি অপরাধী মানসিক হাসপাতালে তার দিন শেষ করতে হবে।
2 দিন ধরে গোয়েন্দা পেইন্টনে থাকলেন এবং তার সমস্ত শক্তি, উদ্ভাবন এবং অভিজ্ঞতা নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার কাজে নিয়োজিত করলেন। কিন্তু জীবিত বা মৃত কেউই আবির্ভূত হয়নি এবং প্রিন্সটাউন বা অন্য কোথাও থেকে এক কণা তথ্যও আসেনি। রবার্ট রেডমেইনের প্রতিকৃতি ছাপা হয়েছিল এবং শীঘ্রই পশ্চিম ও দক্ষিণের প্রতিটি পুলিশ স্টেশনে নোটিশ বোর্ডে ঝোলানো হয়েছিল, কিন্তু এই প্রচারণার ফলে শুধুমাত্র 1 বা 2টি ভুল গ্রেপ্তার হয়েছিল। উত্তর ডেভনে একজন বড় লাল গোঁফওয়ালা ব্যক্তিকে আটক করা হয়েছিল এবং ডেভনপোর্টে একজন নতুন সৈনিককে গ্রেপ্তার করা হয়েছিল। এই লোকটি ছবির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল এবং রেডমেইনের নিখোঁজ হওয়ার 24 ঘণ্টা পর একটি লাইন রেজিমেন্টে যোগ দিয়েছিল। তবে উভয়েই নিজেদের সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দিতে পারল। তারপর ব্রেন্ডান প্রিন্সটাউনে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। তিনি মিসেস পেন্ডিয়ানকে তার উদ্দেশ্য লিখে জানালেন যে তিনি পরের সন্ধ্যায় স্টেশন কটেজে যাবেন। তবে এমনটা ঘটল যে তার চিঠি অন্য একটি চিঠির সাথে অতিক্রম করল এবং তার পরিকল্পনা পরিবর্তিত হল, কারণ জেনি পেন্ডিয়ান ইতিমধ্যেই প্রিন্সটাউন রে ডার্টমাউথের ওপারে তার কাকা মিস্টার বেন্ডিগো রেডমেইনের বাড়ি ক্রোস নেস্টে যোগ দিয়েছিলেন। তিনি লিখলেন, আমার কাকা আমাকে আসতে অনুরোধ করেছেন এবং আমি তা করতে পেরে কৃতজ্ঞ ছিলাম। আমাকে আপনাকে বলতে হবে যে আঙ্কেল বেন্ডিগো গতকাল তার ভাই রবার্টের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। আমি তাকে অনুরোধ করেছিলাম আমাকে এটি অবিলম্বে আপনার কাছে পাঠাতে দিতে, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন। আমি দেখতে পাচ্ছি আঙ্কেল বেন্ডিগো ক্যাপ্টেন রেডমেইনের পক্ষে। আমি নিশ্চিত যে তিনি আইনের সাথে হস্তক্ষেপ করার মতো কিছু করবেন না, কিন্তু তিনি নিশ্চিত যে এই ভয়ানক ঘটনা সম্পর্কে যা বলার আছে তার সব আমরা জানি না। ক্রোজনেস্ট থেকে মোটরবোটটি কাল 2টোয় সেখানে পৌঁছানো ট্রেনের সাথে দেখা করতে কিংসওয়্যার ফেরিতে থাকবে এবং আমি আশা করি আপনি এখনও পেইন্টনে থাকবেন এবং কয়েক ঘণ্টার জন্য এখানে আসতে পারবেন। তিনি তাকে ধন্যবাদ জানিয়ে এবং দুঃখ প্রকাশ করলেন যে তার ছুটি তার ট্র্যাজেডির কারণে নষ্ট হচ্ছে। অতপর লোকটির চিন্তা সম্পূর্ণরূপে তার দিকে ঘুরে গেল এবং সে কিছুক্ষণ তার চিঠির গুরুত্ব ভুলে গেল। সে সেদিন রাতে প্রিন্সটাউনে তার সাথে দেখা করার আশা করেছিল। পরিবর্তে সে তাকে অনেক কাছাকাছি পাবে ডার্টমাউথের ওপারে খাড়া পাহাড়ের ওপর বাড়িতে। তিনি কিছুক্ষণ পর তার করলেন যে তিনি লঞ্চের সাথে দেখা করবেন। তখন তার কাছে রবার্ট রেডমেইনের চিঠি এভাবে দেরি হওয়ায় বিরক্ত হওয়ার সময় ছিল। তিনি বেন্ডিগো রেডমেইন সম্পর্কে অনুমান করলেন। ভাই তো ভাই, সে ভাবল, এবং নিঃসন্দেহে এই বৃদ্ধ নাবিকের বাড়ি যে কোনো নিখোঁজ ব্যক্তির জন্য একটি খুব কার্যকর লুকানোর জায়গা হবে। অধ্যায় 4। একটি সূত্র। মার্ক ব্রেন্ডান যখন পৌঁছালেন তখন কিংসওয়্যার ফেরির কাছে একটি মোটরবোট নোঙর করা ছিল। বিখ্যাত বন্দরটি তার কাছে নতুন ছিল এবং যদিও তার মন যথেষ্ট ব্যস্ত ছিল, তবুও তার উপলব্ধি ক্ষমতা বিচ্ছিন্ন ছিল এবং তিনি সুন্দর নদী, মোহনা ওপরে উঁচু পাহাড় এবং তাদের ভাঁজে ও গাছপালা ঘেরা ঢালুর মধ্যে অবস্থিত প্রাচীন শহরটির প্রশংসা করতে পারছিলেন। সবকিছুর ওপর রাজকীয় নৌ কলেজ দাঁড়িয়েছিল, তার বিশাল সাদা ও লাল ইটের গাঁথনি নীল আকাশকে ভেদ করে। একটি নিখুঁত ছোট নৌকা তার জন্য অপেক্ষা করছিল। এটি সাদা রং করা ছিল এবং সেগুন কাঠ দিয়ে সজ্জিত ছিল। এর পিতলের অংশ এবং যন্ত্রপাতি ঝলমল করছিল। ইঞ্জিন এবং স্টিয়ারিং হুইল সামনের দিকে স্থাপন করা হয়েছিল, যখন ক্যাবিন এবং স্যালুনের পেছনে একটি চাঁদোয়া স্টার্নের ওপর লাগানো ছিল। লঞ্চটি নিয়ন্ত্রণকারী একাকী নাবিক সূর্য থেকে এই সুরক্ষা গুটিয়ে নিচ্ছিল যখন মার্ক জলে নামছিল। এবং লোকটি যখন এটি করছিল, ব্রেন্ডনের চোখ উজ্জ্বল হয়ে উঠল, কারণ একজন যাত্রী ইতিমধ্যেই নৌকায় বসেছিল। একজন মহিলা সেখানে বসেছিল এবং তিনি জেনি পেন্ডিয়ানকে দেখলেন। তিনি কালো পোশাক পরেছিলেন এবং তিনি যখন নৌকায় লাফিয়ে উঠে তাকে অভিবাদন জানালেন, তখন দেখলেন যে তার শোকের পোশাক তার হৃদয়ের প্রতিধ্বনি ছিল। এমনটা ঘটেছিল যা তরুণী স্ত্রীকে নিশ্চিত করেছিল যে সমস্ত আশা ত্যাগ করতে হবে। তিনি জানতেন যে তিনি একজন বিধবা, কারণ তার কাকার কাছে থাকা চিঠিটি তাকে তাই বলেছিল। তিনি গোয়েন্দাকে সদয়ভাবে অভিবাদন জানালেন এবং খুশি হলেন যে তিনি তার আমন্ত্রণে সাড়া দিয়েছেন। কিন্তু মার্ক শীঘ্রই দেখলেন যে তার মানসিকতা পরিবর্তিত হয়েছে। তিনি এখন চরম উদাসীনতা এবং গভীর বিষণ্ণতা দেখাচ্ছিলেন। তিনি তাকে বললেন যে তার নিজের একটি চিঠি প্রিন্সটাউনে তার কাছে গিয়েছিল এবং তিনি ক্যাপ্টেন রেডমেইনের কাছ থেকে প্রাপ্ত যোগাযোগ সম্পর্কে তথ্য চাইলেন, কিন্তু তিনি সাড়া দিলেন না। আমার কাকা আপনাকে যা বলার আছে তা বলবেন, তিনি বললেন।
মনে হচ্ছে আপনার প্রাথমিক সন্দেহ সঠিক প্রমাণিত হয়েছে। আমার স্বামী একজন পাগলের হাতে তার মূল্যবান জীবন হারিয়েছেন। তবুও এটা অবিশ্বাস্য মনে হয় মিসেস পেন্ডিয়ান যে এমন একজন দুর্দশাগ্রস্ত প্রাণী যদি জীবিত থাকে তাহলে সে এখনও সাধারণ অনুসন্ধানকে এড়িয়ে চলছে। আপনি কি আমাকে বলতে পারেন এই চিঠিটি কোথা থেকে এসেছে? আমাদের অবিলম্বে এটি সম্পর্কে জানার কথা ছিল, তাই আমি আমার কাকা বেন্ডিগোকে বলেছিলাম। তিনি কি নিশ্চিত যে এটি সত্যিই তার ভাইয়ের কাছ থেকে এসেছে? হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চিঠিটি প্লাইমাউথে পোস্ট করা হয়েছিল। কিন্তু দয়া করে আমাকে এটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, মিস্টার ব্র্যান্ডন। আমি এটি নিয়ে ভাবতে চাই না। আমি আশা করি আপনি ভালো আছেন, এবং আমি জানি আপনি সাহসী হচ্ছেন। আমি জীবিত, তিনি বললেন, কিন্তু আমার জীবন তবুও শেষ হয়ে গেছে। আপনার এমনটা ভাবা বা অনুভব করা উচিত নয়। আমি যখন আমার মাকে হারিয়েছিলাম, তখন অন্য একজনের মুখে যা আমাকে সান্ত্বনা দিয়েছিল সেই কথাটি বলতে দিন। একজন বৃদ্ধ ধর্মযাজক এটি বলেছিলেন, মৃতরা কি চাইত তা ভাবুন এবং তাদের খুশি করার চেষ্টা করুন। এটা তেমন কিছু মনে হয় না, কিন্তু যদি আপনি বিবেচনা করেন তবে এটি সহায়ক। নৌকাটি দ্রুতগামী ছিল এবং শীঘ্রই এটি বন্দরের প্রবেশপথের উভয় তীরে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক দুর্গগুলির মাঝখান দিয়ে বেরিয়ে গেল। মিসেস পেন্ডিয়ান বললেন, এই সমস্ত সৌন্দর্য এবং শান্তি তার হৃদয়কে আরও ব্যথিত করে তুলছে। যখন মানুষ কষ্ট পায় তখন তাদের সেখানে যাওয়া উচিত যেখানে প্রকৃতিও কষ্ট পায়, রুক্ষ বিষণ্ণ অঞ্চলে। আপনাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে, আপনাকে কাজে নিজেকে ডুবিয়ে দিতে হবে, প্রয়োজনে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। কষ্টের সময় মানসিক ও শারীরিক পরিশ্রমের মতো আর কিছু নেই। সেটা শুধু একটা মাদক। আপনি বরং পান করুন বা আফিম নিন। আমি যদি পারতাম তবে আমার দুঃখ থেকে পালিয়ে যেতাম না। আমি এটা মৃতদের কাছে ঋণী। আপনি কাপুরুষ নন, আপনাকে বাঁচতে হবে এবং আপনার জীবনের জন্য বিশ্বকে আরও সুখী করতে হবে। তিনি প্রথমবারের মতো হাসলেন, একটি ক্ষণিকের ঝলক যা এক মুহূর্তের জন্য তার সৌন্দর্যকে আলোকিত করল এবং দ্রুত ম্লান হয়ে গেল। আপনি ভালো, দয়ালু এবং জ্ঞানী, তিনি উত্তর দিলেন। তারপর তিনি বিষয় পরিবর্তন করলেন এবং নৌকার সামনের দিকে থাকা লোকটির দিকে ইঙ্গিত করলেন। সে তাদের দিকে পিঠ করে সামনের চাকার কাছে সোজা হয়ে বসেছিল। সে তার টুপি খুলেছিল এবং খুব আলতো করে নিজের মনে গান গাইছিল, কিন্তু ইঞ্জিনের গুঞ্জন ছাপিয়ে শোনার মতো যথেষ্ট জোরে নয়। তার গানটি ভার্দির একটি পুরনো অপেরা থেকে ছিল। আপনি কি সেই লোকটিকে লক্ষ্য করেছেন? মার্ক মাথা নাড়লেন। সে একজন ইতালীয়, সে তুরিন থেকে এসেছে, কিন্তু কিছুকাল ধরে ইংল্যান্ডে কাজ করছে। তাকে আমার ইতালীয়র চেয়ে বেশি গ্রিক মনে হয়। আধুনিক গ্রিক নয়, বরং ক্লাসিক্যাল সময়ের, যে সময়গুলো আমি স্কুল ছাত্রী হিসেবে পড়তাম। তার মাথাটা যেন একটা মূর্তির মতো। তিনি মাঝিকে ডাকলেন। 1 মাইল বা তার বেশি দূরে থাকুন ডোরিয়া, তিনি বললেন। আমি মিস্টার ব্রেন্ডনকে উপকূল রেখা দেখাতে চাই। জি ম্যাডাম, সে উত্তর দিল এবং খোলা সমুদ্রের দিকে তাদের গতিপথ পরিবর্তন করল। সে জেনি পেন্ডিয়ানের কণ্ঠস্বরে ঘুরেছিল এবং মার্ককে একটি বাদামি, উজ্জ্বল, মসৃণভাবে তামানো অত্যন্ত সুন্দর মুখ দেখিয়েছিল। এটি ক্লাসিক্যাল রূপরেখার ছিল, কিন্তু গ্রিক আদর্শের আত্মাহীন নিখুঁততার অভাব ছিল। ইতালীয় লোকটির কালো চোখ উজ্জ্বল ছিল এবং বুদ্ধিমত্তা প্রকাশ করছিল। জুসেপ্পে ডোরিয়ার নিজের সম্পর্কে একটি চমৎকার গল্প আছে, মিসেস পেন্ডি। 100 ফুট ওপরে উঠেছিল। তাদের মধ্যে পাখির বাসার মতো একটি ছোট্ট বাড়ি দাঁড়িয়েছিল, যার জানালাগুলো চ্যানেলের ওপর দিয়ে ঝলমল করছিল। এটি মাঝখানে একটি টাওয়ার রুমে উঠেছিল এবং সামনের দিকে একটি মালভূমি প্রসারিত ছিল, যেখানে একটি পতাকা দণ্ড এবং স্পার দাঁড়িয়েছিল, যার ডগা থেকে একটি লাল পতাকা উঠছিল। বাড়ির পেছনে একটি সরু উপত্যকা খোলা ছিল এবং একটি রাস্তা বাসস্থান পর্যন্ত নেমে গিয়েছিল। খাড়া পাহাড়গুলি এটিকে ঘিরেছিল এবং গ্রীষ্মের থেয়েও নিচে অলসভাবে আছড়ে পড়ছিল এবং মুক্তোর মালার মতো ভূমিকে সাজিয়েছিল। বাসস্থানের অনেক নিচে উচ্চ জোয়ার স্তরের ঠিক ওপরে নুড়ি পাথরের একটি ফালি ছড়িয়েছিল এবং এর ওপরে একটি সমুদ্রের গুহাকে বোট হাউসে রূপান্তরিত করা হয়েছিল। এখানে ব্রেন্ডন এবং তার সঙ্গী এলেন। মোটর লঞ্চটি ধীর হয়ে গেল এবং কিছুক্ষণ পর এর সামনের অংশ নুড়ি পাথরের ওপর ঠেকে গেল। তারপর ডোরিয়া ইঞ্জিন বন্ধ করল, একটি গ্যাং মঞ্চতীরে ছুড়ে দিল এবং জেনি পেন্ডিয়ান ও গোয়েন্দাকে সৈকতে নামিয়ে দেওয়ার জন্য পাশে দাঁড়াল।
জায়গাটির কোনো নির্গমন পথ ছিল না বলে মনে হচ্ছিল, কিন্তু একটি পাথরের খাঁজের পেছনে পাথরে খোদাই করা সিঁড়ি ওপরের দিকে এঁকেবেঁকে গিয়েছিল, যা একটি লোহার রেলিং দ্বারা সুরক্ষিত ছিল। জেনি পথ দেখালেন এবং মার্ক তার পিছু পিছু গেলেন যতক্ষণ না 200 ধাপ অতিক্রম করা হল এবং তারা ওপরের বারান্দায় দাঁড়ালেন। এটি 50 গজ লম্বা ছিল এবং সমুদ্রের নুড়ি পাথর দিয়ে ঢাকা ছিল। দুটি ছোট পিতলের কামান তাদের মুখ সমুদ্রের দিকে প্যারাপেটের ওপর দিয়ে ঠেলে দিয়েছিল এবং পতাকাদণ্ডের চারপাশে ঘাসের কেন্দ্রীয় স্থানটি ঝিনুকের খোলের সজ্জা দিয়ে সুন্দরভাবে ঘেরা ছিল। একজন বৃদ্ধ নাবিক ছাড়া আর কেউ কি এই জায়গাটি তৈরি করতে পারত? ব্রেন্ডন জিজ্ঞাসা করলেন। তার বাহুর নিচে একটি টেলিস্কোপ নিয়ে একজন মধ্যবয়সী লোক তাদের অভ্যর্থনা জানাতে বারান্দা ধরে এলেন। বেন্ডিগো এডমেইন ছিলেন চড়া এবং দৃঢ়, সমুদ্রের ছাপ তার চারপাশে। তার অনাবৃত মাথা জ্বলন্ত ছোট করে ছাঁটা চুল দিয়ে ঝলমল করছিল এবং তার একটি ছোট লাল দাড়ি ও গালপাট্টা ছিল যা ধূসর হয়ে আসছিল, কিন্তু তার লম্বা ওপরের ঠোঁট কামানো ছিল। তার একটি আবহাওয়া ক্লিষ্ট মুখ ছিল, লালচে এবং গালহাড়ের চারপাশে বেগুনি হয়ে আসছিল। গভীর বসা লালচে বাদামি রঙের গোমরা চোখের ওপরে বাঁকা ঘাসের মতো রুক্ষ ভুরু ছিল। তার মুখটি নিচু ছিল, যা তাকে একটি ঝগড়াটে এবং বদমেজাজি চেহারা দিচ্ছিল। তার চেহারাও বৃদ্ধ নাবিককে অপবাদ দিচ্ছে বলে মনে হয়নি। ব্রেন্ডনের কাছে যাই হোক, সে প্রথমে তেমন কোনো মহান বিবেচনা দেখায়নি। আপনি এসেছেন দেখছি, তিনি বললেন হাত মেলাতে মেলাতে। কোনো খবর নেই? কিছুই না, মিস্টার রেডমেইন। স্কটল্যান্ড ইয়ার্ড একজন হতভাগ্য পাগলকে খুঁজে বের করতে পারছে না। আপনি আমাদের সাহায্য করতে পারতেন, মার্ক সংক্ষেপে বললেন, যদি এটা সত্যি হয় যে আপনি আপনার ভাইয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। আমি তো করছি, তাই না? এটা আপনার জন্য এখানে আছে, আপনি 2 দিন হারিয়েছেন। বেন্ডিগো রেডমেইন গো গো করলেন। ভেতরে আসুন এবং চিঠিটি দেখুন, তিনি বললেন। আমি কখনো ভাবিনি আপনি ব্যর্থ হবেন। এটা সত্যিই খুব ভয়ানক এবং আমি শপথ করে বলছি এর কিছুই আমি বুঝতে পারছি না। কিন্তু একটি বিষয় স্পষ্ট, আমার ভাই এই চিঠিটি লিখেছিল এবং সে এটি প্লাইমাউথ থেকে লিখেছিল, এবং যেহেতু প্লাইমাউথ থেকে তার কোনো খবর আসেনি, তাই আমার সামান্যতম সন্দেহ নেই যে সে যা চেয়েছিল তা ঘটেছে। তারপর তিনি তার ভাগ্নির দিকে ঘুরলেন। 8 ঘণ্টার মধ্যে আমরা 1 কাপ চা খাবো জেনি, এর মধ্যে আমি মিস্টার ব্রেন্ডনকে আমার সাথে টাওয়ার রুমে নিয়ে যাব। মিসেস পেন্ডিয়ান বাড়ির ভেতরে অদৃশ্য হয়ে গেলেন এবং মার্ক নাবিকের সাথে তার পিছু পিছু গেলেন। তারা একটি বর্গাকার হলঘর দিয়ে গেলেন, যা মালিকের সংগ্রহ করা বিভিন্ন বিদেশি কৌতূহলপূর্ণ জিনিস দিয়ে পূর্ণ ছিল। তারপর তারা একটি বড় অষ্টভুজা জুজাকার কক্ষে আরোহণ করলেন, যা একটি বাতিঘরের লণ্ঠনের মতো ছিল এবং বাসস্থানের উপরে অবস্থিত ছিল। আমার নজরদারি কক্ষ, মিস্টার রেডমেইন ব্যাখ্যা করলেন। খারাপ আবহাওয়ায় আমি আমার সমস্ত সময় এখানে কাটাই এবং ওই শক্তিশালী 3 ইঞ্চি টেলিস্কোপ দিয়ে আমি সমুদ্রে কি ঘটছে তা দেখতে পাই। কোণে একটি বাং আছে, দেখছেন? আমি প্রায়শই এখানেও ঘুমাই। আপনি প্রায় যেন ভাসমান আছেন, ব্রেন্ডন বললেন, এবং মন্তব্যটি বেন্ডিগোকে খুশি করল। আমার এমনই মনে হয়, এবং আমি আপনাকে বলতে পারি মাঝে মাঝে একটু নড়াচড়াও হয়। গত মার্চে দক্ষিণ পূর্বের ঝড়ে এই খাড়া পাহাড়গুলোকে যা আঘাত করেছিল, তার চেয়ে বড় জল আমি কখনো দেখতে চাই না। আমরা আমাদের কিলে কেঁপে উঠেছিলাম, আমি আপনাকে বলতে পারি। সে কোণের একটি লম্বা আলমারির কাছে গেল, তালা খুলে একটি পুরনো ধাঁচের বর্গাকার কাঠের ডেস্ক বের করল। এটি সে খুলল এবং একটি চিঠি বের করল, যা সে গোয়েঞ্জ যোগাযোগ আছে অতীত থেকে কিছু যা আমি এর সাথে তুলনা করতে পারি? তিনি জিজ্ঞাসা করলেন। বেন্ডিগো মাথা নাড়লেন। আমি ভেবেছিলাম আপনি এটা চাইবেন, তিনি উত্তর দিলেন এবং তার ডেস্ক থেকে একটি দ্বিতীয় চিঠি বের করলেন। এটি রবার্ট রেডমেইনের বাগদানের সাথে সম্পর্কিত ছিল এবং লেখাটি একই ছিল। এবং আপনার কি মনে হয় সে কি করেছে, মিস্টার রেডমেইন? ব্রেন্ডন জিজ্ঞাসা করলেন, 2টি যোগাযোগ পকেটে রাখতে রাখতে। আমার মনে হয় সে যা করতে চেয়েছিল সেটাই করেছে। বছরের এই সময়ে আপনি প্রতি সপ্তাহে প্রতিদিন প্লাইমাউথের বারবিকানে 1 ডজন স্প্যানিশ এবং ব্রিটানি পেঁয়াজের নৌকা দেখতে পাবেন, এবং যদি হতভাগ্য বব সেখানে পৌঁছাত, তাহলে নিঃসন্দেহে অনেক লোক তাকে লুকিয়ে রাখত যখন সে তাদের যথেষ্ট টাকা দিত যাতে কাজটি লাভজনক হয়। একবার সেই স্লুপগুলির একটিতে উঠলে সে যে কোনো জায়গার মতোই নিরাপদ থাকত। তারা তাকে সেন্ট মালোর বা সেখানে কোথাও নামিয়ে দিত এবং সে আপনাকে ফাঁকি দিত
এবং যতক্ষণ না জানা যেত যে সে পাগল, আমরা তার সম্পর্কে আর কিছু নাও শুনতে পারতাম। কেন জানা যাবে যে সে পাগল ছিল? বেন্ডিগো জিজ্ঞাসা করলেন। সে পাগল ছিল যখন সে এই নিরীহ মানুষটিকে হত্যা করেছিল, নিঃসন্দেহে, কারণ একজন উন্মাদ ছাড়া এমন ভয়ানক কাজ কেউ করত না, বা পরে এত ধূর্ত হতো না, এমন শিশুসুলভ ধূর্ততা দিয়ে যা তাকে শুরু থেকেই ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু একবার সে তার মস্তিষ্কের এই মোচড় তাকে যা করতে বাধ্য করেছিল, তখন আমি বিচার করি যে তার পাগলামি সম্ভবত তাকে ছেড়ে গিয়েছিল। যদি আপনি তাকে কাল ধরেন, তাহলে সম্ভবত আপনি তাকে আপনার মতোই সুস্থ দেখতে পাবেন, শুধুমাত্র সেই একটি বিষয় ছাড়া। সে মাইকেল পেন্ডিয়ানের প্রতি তার পুরনো ঘৃণা যুদ্ধে ফাঁকিবাজ হিসেবে এত বাড়িয়ে তুলেছিল যে তা তার মাথায় পচে গিয়েছিল এবং তার মনকে বিষাক্ত করে তুলেছিল, ফলে সে এটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আমি এভাবেই এটি বলেছি। আমি নিজেও হতভাগ্য লোকটির প্রতি বেশ অবজ্ঞা করতাম, এবং আমার ভাগ্নি যখন আমাদের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করেছিল, তখন আমি তার প্রতি বেশ রুষ্ট ছিলাম। কিন্তু আমার অনুভূতি আমার মাথা ঘুরিয়ে দেয়নি, এবং আমি শুনে খুশি হয়েছিলাম যে পেন্ডিয়ান একজন সৎ মানুষ ছিলেন, যিনি মস ডিপোতে তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন। ব্রেন্ডন বিবেচনা করলেন। একটি খুব সঠিক দৃষ্টিভঙ্গি, তিনি বললেন, এবং সম্ভবত সঠিক। এই চিঠির ওপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে যখন সে বাড়ি গিয়েছিল, বেরিহেডের নিচে দেহটি নিষ্পত্তি করার পর আপনার ভাই নিশ্চয়ই কোনোভাবে ছদ্মবেশ ধারণ করে পেন্টন থেকে নিউটন অ্যাবট এবং নিউটন অ্যাবট থেকে প্লাইমাউথে একটি সকালের ট্রেন ধরেছিল। অনুসন্ধান শুরু হওয়ার আগেই সে সেখানে থাকত এবং লুকিয়ে থাকত। আমি এভাবেই এটি অনুমান করি, নাবিক উত্তর দিলেন। আপনি তাকে শেষ কবে দেখেছিলেন, মিস্টার রেডমেইন? প্রায় 1 মাস আগে। সে মিস রিডের সাথে একদিনের জন্য এসেছিল, যে তরুণীকে সে বিয়ে করতে যাচ্ছিল। তখন সে ঠিক ছিল? বেন্ডিগো চিন্তা করলেন এবং তার লাল দাড়িতে চুলকালেন। গোলমালপূর্ণ এবং বকবকিতে ভরা, কিন্তু অনেকটাই স্বাভাবিক। সে কি মিস্টার এবং মিসেস পেন্ডিয়ানের কথা উল্লেখ করেছিল? একটি শব্দ না। সে তার তরুণীটিকে নিয়ে ব্যস্ত ছিল। তারা শরৎকালের শেষের দিকে বিয়ে করে আমার ভাই আলবার্টের সাথে দেখা করার জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিল। সে যদি ফ্রান্সে পৌঁছায়, তাহলে মিস রিডের সাথে যোগাযোগ করতে পারে। সে কি করবে তা আমি বলতে পারি না। ধরুন আপনি তাকে এখনই ধরলেন, আইনের অবস্থান কি হবে? একজন মানুষ পাগল হয়ে খুন করে, তারপর আপনি তাকে ধরেন এবং সে একজন বিচারকের মতোই সুস্থ। সে যখন পাগল ছিল তখন যা করেছিল তার জন্য আপনি তাকে ফাঁসি দিতে পারবেন না, এবং সে যদি সুস্থ থাকে তবে আপনি তাকে মানসিক হাসপাতালে আটকে রাখতে পারবেন না। একটি চমৎকার সমস্যা, নিঃসন্দেহে, ব্রেন্ডন স্বীকার করলেন। কিন্তু নিশ্চিত থাকুন, আইন কোনো ঝুঁকি নেবে না। একজন খুনি উন্মাদ, সে মাঝে মাঝে যত সুস্থই হোক না কেন, একজন মানুষকে হত্যা করার পর আর অবাধে ঘুরতে পারবে না। ঠিক আছে গোয়েন্দা, এটাই সব। যদি আমি আবার কিছু শুনি তাহলে পুলিশকে জানাবো, এবং যদি আপনি তাকে ধরেন তাহলে অবশ্যই আমাকে এবং তার ভাইকে অবিলম্বে জানাবেন। এটা তার পরিবারের জন্য খুব খারাপ একটা ব্যাপার। সে যুদ্ধে ভালো কাজ করেছিল এবং সম্মান পেয়েছিল, এবং যদি সে পাগল হয় তাহলে যুদ্ধই তাকে পাগল করেছে। সেটা খুব ভালোভাবে বিবেচনা করা হবে, নিশ্চিত থাকুন। আমি দুঃখিত, তার জন্যেও এবং আপনার জন্যেও, মিস্টার রেডমেইন। বেন্ডিগো তার জট পাকানো ভ্রুর নিচ থেকে গোমরা মুখে তাকালেন। আমার মনে হয় না তাকে কোনো রাতে এখানে এলে একটি মানসিক হাসপাতালের জীবন্ত মৃত্যুর হাতে তুলে দেওয়ার কোনো বড় প্রয়োজন আছে। আপনি আপনার কর্তব্য পালন করবেন, আমি বাজি ধরতে পারি, ব্রেন্ডন উত্তর দিলেন। তারা খাবার ঘরে নেমে এলেন, যেখানে জেনি পেন্ডিয়ান চা ঢালার জন্য অপেক্ষা করছিলেন। সবাই খুব নীরব ছিল এবং মার্কের তরুণী বিধবাকে পর্যবেক্ষণ করার সময় ছিল। আপনি কি করবেন, এবং যদি আমি আপনাকে চাই তাহলে কোথায় আপনাকে খুঁজে পাওয়ার আশা করতে পারি, মিসেস পেন্ডিয়ান? তিনি কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন। তিনি রেডমেইনের দিকে তাকালেন, ব্রেন্ডনের দিকে নয়। যখন তিনি উত্তর দিলেন, আমি আঙ্কেল বেন্ডিগোর হাতে। আমি জানি তিনি আমাকে আপাতত এখানে থাকতে দেবেন। চিরতরে বৃদ্ধ নাবিক ঘোষণা করলেন, এটা এখন তোমার বাড়ি জেনি, এবং তোমাকে এখানে পেয়ে আমি খুব খুশি। আমার মনে হয় এখন শুধু তুমি আর তোমার কাকা আলবার্ট আর আমি আছি, কারণ আমার মনে হয় না আমরা আর কখনো হতভাগ্য ববকে দেখতে পাব। একজন বয়স্ক মহিলা এলেন। ডোরিয়া জানতে চাইছে আপনি কখন নৌকা চাইবেন। তিনি বললেন, যদি সম্ভব হয় আমি এখনই চাইব। ব্রেন্ডন অনুরোধ করলেন, অনেক সময় নষ্ট হয়েছে। তাহলে তাদের নৌকায় উঠতে বলুন, বেন্ডিগো নির্দেশ দিলেন, এবং 5 মিনিটের মধ্যে মার্ক বিদায় নিচ্ছিলেন।
গ্রেফতারের দ্রুততম খবর আমি আপনাকে দেব মিস্টার রেডমেইন, তিনি বললেন। যদি আপনার হতভাগ্য ভাই এখনও জীবিত থাকে তাহলে তার বেশিদিন তার থাকা অসম্ভব বলে মনে হয়। তার বর্তমান অবস্থা তার জন্য অনেক যন্ত্রণা ও উদ্বেগের হবে, এবং তার নিজের ভালোর জন্য আমি আশা করি সে শীঘ্রই আত্মসমর্পণ করবে বা তাকে খুঁজে পাওয়া যাবে। যদি ইংল্যান্ডে না হয় তবে ফ্রান্সে। ধন্যবাদ। বয়স্ক লোকটি শান্তভাবে উত্তর দিলেন, আপনি যা বলছেন তা সত্যি। আমি এখন এই দেরির জন্য নিজেই অনুতপ্ত। যদি আমি আবার তার খবর পাই তাহলে আমি স্কটল্যান্ড ইয়ার্ডে তার করব, অথবা ডার্টমাউথে তাদের দিয়ে তা করাবো। আমি শহরে একটি টেলিফোন তার টেনেছি, যেমনটা আপনি দেখছেন। তারা আবার মালভূমির পতাকাদণ্ডের নিচে দাঁড়ালেন এবং ব্রেন্ডেন রুক্ষ খাড়া পাহাড়ের রেখা এবং তার ওপরে অভ্যন্তরীণ দিকে ঢালু হয়ে যাওয়া ভুট্টার ক্ষেতগুলি পরীক্ষা করলেন। এলাকাটি খুব নির্জন ছিল এবং পশ্চিমে 1 মাইল বা তার বেশি দূরে শুধুমাত্র একটি একাকী খামারবাড়ির ছাদ দেখা যাচ্ছিল। যদি সে আপনার কাছে আসে, এবং আমার এখনও একটা ধারণা আছে যে সে আসতে পারে, তাকে আশ্রয় দিন এবং আমাদের জানান, ব্রেন্ডেন বললেন। এমন একটি প্রয়োজনীয়তা অবর্ণনীয় বেদনাদায়ক হবে আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি খুব নিশ্চিত যে আপনি এটি থেকে পিছিয়ে যাবেন না, মিস্টার রেডমেইন। গোয়েন্দার পরিদর্শনের সময় রুক্ষবৃদ্ধ লোকটি আরও বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এটা স্পষ্ট ছিল যে ব্রেন্ডনের কাজের প্রতি একটি স্বাভাবিক বিতৃষ্ণা আর গোয়েন্দার নিজের প্রতি প্রসারিত ছিল না। কর্তব্য তো কর্তব্যই, তিনি বললেন, যদিও ঈশ্বর আমাকে আপনার থেকে দূরে রাখুন। যদি আমি কিছু করতে পারি তাহলে আপনি আমাকে বিশ্বাস করতে পারেন যে আমি তা করব। আমার মনে হয় না সে এখানে আসার সম্ভাবনা আছে, কিন্তু সে হয়তো দক্ষিণ দিকে আলবার্টের কাছে যাওয়ার চেষ্টা করতে পারে। আপনাকে বিদায়। মিস্টার রেডমেইন বাড়ির দিকে ফিরে গেলেন এবং জেনি, যিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন, ব্রেন্ডনের সাথে সিঁড়ির ওপরে পর্যন্ত হাঁটলেন। ভাববেন না যে এই হতভাগ্য লোকটির প্রতি আমার কোনো বিদ্বেষ আছে, তিনি বললেন। আমি শুধু হৃদয় বিদারক, এটুকুই। আমি আমার বোকামিতে ঘোষণা করতাম যে আমি যুদ্ধ থেকে পালিয়ে এসেছি, কিন্তু না, যুদ্ধই আমার প্রিয় প্রিয় স্বামীকে হত্যা করেছে, আঙ্কেল রবার্ট নয়। আমি এখন তা বুঝতে পারছি। আপনি এত জ্ঞানী হতে পারেন, এটা খুবই ভালো, মার্ক শান্তভাবে উত্তর দিলেন। মিসেস পেন্ডিয়ান, আমি আপনার অসাধারণ ধৈর্য এবং সাহসের প্রশংসা করি, এবং আপনার জন্য যা কিছু মানুষের বুদ্ধিতে সম্ভব তা করব এবং করব। ধন্যবাদ দয়ালু বন্ধু, তিনি উত্তর দিলেন। তারপর তিনি তার হাত ঝাঁকালেন এবং তাকে বিদায় জানালেন। আপনি যদি এখান থেকে চলে যান তাহলে আমাকে জানাবেন কি? তিনি জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, যেহেতু আপনি চান। তারা বিদায় নিলেন এবং সে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, প্রায় না দেখেই। সে অনুভব করল যে সে ইতিমধ্যেই এই মহিলাকে তার সমস্ত আত্মা দিয়ে ভালোবাসে। বিশাল আবেগ তাকে ভাসিয়ে নিয়ে গেল যখন যুক্তি এবং সাধারণ জ্ঞান প্রতিবাদ করল। মার্ক অপেক্ষারত মোটর বোটে লাফিয়ে উঠলেন এবং তারা শীঘ্রই ডার্টমাউথের দিকে দ্রুত গতিতে ফিরে যাচ্ছিলেন, যখন ডোরিয়া আগ্রহের সাথে কথা বলছিল। কিন্তু যাত্রী ইতালীয় লোকটির কৌতূহল মেটাতে তেমন আগ্রহী ছিল না। পরিবর্তে সে তাকে নিজের সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করল এবং দেখল যে অন্যজন তার নিজের বিষয় নিয়ে আলোচনা করতে আনন্দিত। ডোরিয়া একটি দক্ষিণী চপলতা এবং আত্মতৃপ্তি প্রকাশ করল, যা ডার্টমাউথের ল্যান্ডিং স্টেজে লঞ্চটি পৌঁছানোর আগে ব্রেন্ডনকে কিছু ভাবার খোরাক দিল। যুদ্ধ শেষ হওয়ার পর আপনি কেন আপনার নিজের দেশে ফিরে যাননি? সে ডোরিয়াকে জিজ্ঞাসা করল। যুদ্ধ শেষ হয়েছে বলেই আমি আমার নিজের দেশ ছেড়েছি, সিগনর, জুসেপ্পে উত্তর দিলেন। আমি সমুদ্রে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছি, কিন্তু এখন ইটালি একটি অসুখী জায়গা। বর্তমানে বীরদের জন্য কোনো বাড়ি নেই। আমি একজন সাধারণ মানুষ নই, আমার একটি মহান বংশ আছে, আল্পস মেরিটাইমসের ডলচেকুয়ার ডোরিয়া। আপনি ডোরিয়াদের কথা শুনেছেন? আমার ভয় হয় না, ইতিহাস আমার শক্তিশালী দিক নয়। নার্বিয়া নদীর তীরে ডোরিয়াদের তাদের শক্তিশালী দুর্গ ছিল এবং তারা ডলচেকুয়ার ভূমি শাসন করত, একটি যোদ্ধা জাতি। একজন ডোরিয়া ছিল যে মোনাকোর প্রিন্সকে হত্যা করেছিল। কিন্তু মহান পরিবারগুলি, তারা জাতির মতো, তাদের ইতিহাস সময়ের বালুঘড়িতে একটি বালির পাহাড়। তারা তাদের নিজস্ব বিকাশের প্রক্রিয়ায় উত্থিত হয় এবং ভেঙে পড়ে। হ্যাঁ, সময় বালুঘড়িকে একটি ঝাঁকুনি দেয় এবং তারা চলে যায় শেষ দানা পর্যন্ত। আমি শেষ দানা। আমরা ডুবে গেলাম এবং ডুবে গেলাম যতক্ষণ না শুধু আমিই অবশিষ্ট রইলাম। আমার বাবা বর্ডিঘেরাতে একজন ক্যাব ড্রাইভার ছিলেন। তিনি যুদ্ধে মারা গেছেন এবং আমার মাও মারা গেছেন। আমার কোনো ভাই নেই, কিন্তু একজন বোন আছে।
সে নিজেকে অসম্মানিত করেছে এবং আমি আশা করি এখন সেও মৃত। আমি তাকে চিনি না, সুতরাং আমি একা পড়ে রইলাম এবং সেই এত শক্তিশালী পরিবারের ভাগ্য আমার একার হাতে, একটি পরিবার যা এক সময় সার্বভৌম রাজপুত্র হিসাবে রাজত্ব করত। ব্রেন্ডন লঞ্চের সামনের দিকে মাঝির পাশে বসেছিলেন এবং তিনি ইতালীয় লোকটির আশ্চর্য সুন্দর চেহারা প্রশংসা না করে পারলেন না। উপরন্তু তার মধ্যে মন এবং উচ্চাকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, যা এক মুহূর্তে একটি অকপট নিন্দাবাদীর সাথে যুক্ত হয়েছিল। পরিবারগুলি কখনো কখনো এমন একটি সুতার উপর ঝুলে থাকে, মার্ক বললেন, একটি একাকী জীবনের সুতা। হয়তো আপনি আপনার জাতির ভাগ্য পুনরুজ্জীবিত করার জন্য জন্মেছেন, ডোরিয়া। হয়তো বলে কিছু নেই। আমার একজন ভালো দানব আছে যে মাঝে মাঝে আমার সাথে কথা বলে। আমি মহান কাজের জন্য জন্মেছি। আমি খুব সুসাধন, সেটা দরকার ছিল। আমি খুব চালাক, সেটাও দরকার ছিল। আমার এবং ডলচেকুয়ার, আমার জাতির ধ্বংসপ্রাপ্ত দুর্গের মধ্যে শুধু একটি জিনিস দাঁড়িয়ে আছে, শুধু একটি জিনিস, এবং সেটা পৃথিবীতে আমার জন্য অপেক্ষা করছে। ব্রেন্ডন হাসলেন। তাহলে আপনি এই মোটর লঞ্চে কি করছেন? সময় কাটানো, অপেক্ষা করা, কিসের জন্য? একজন মহিলা, একজন স্ত্রী, আমার বন্ধু। একমাত্র প্রয়োজনীয় জিনিস হল একজন মহিলা যার অনেক টাকা আছে। আমার চেহারা তার ভাগ্য জয় করবে, আপনি বোঝেন তো? এজন্যই আমি ইংল্যান্ডে এসেছি। ইতালিতে বর্তমানে কোনো ধনী উত্তরাধিকারিণী নেই, কিন্তু আমি এখানে একটি ভুল পদক্ষেপ নিয়েছি। আমাকে অভিজাতদের মধ্যে যেতে হবে, যেখানে প্রচুর টাকা আছে। যখন সোনা কথা বলে তখন সব জিহ্বা নীরব থাকে। আপনি নিজেকে ঠকাচ্ছেন না তো? না, আমি জানি আমার কি বিক্রি করতে হবে। মহিলারা আমার মুখের সৌন্দর্যে খুব আকৃষ্ট হয়, সিগনর। তাই নাকি? এটি সেই ধরন, ক্লাসিক্যাল এবং প্রাচীন, যা তারা পূজা করে। কেন নয়? শুধুমাত্র একজন বোকা ভান করে যে সে যা তার চেয়ে কম। আমার মতো একজন প্রতিভাবান মানুষ, যার শিরায় একটি গর্বিত এবং মহৎ জাতির রক্ত, যা কিছু আকাঙ্ক্ষিত, রোমান্স এবং একজন ইতালীয় যেভাবে ভালোবাসে সেভাবে ভালোবাসার উপহার, এমন একজন মানুষকে অবশ্যই একজন খুব চমৎকার ধনী মেয়ে খুঁজে বের করতে হবে। এটা শুধু ধৈর্যের ব্যাপার, কিন্তু এমন ধন এই বৃদ্ধ সমুদ্র নেকড়ের সাথে পাওয়া যাবে না। সে দীর্ঘ বংশের নয়। আমি জানতাম না। তার কাছে আসার আগে আমার তাকে এবং তার ছোট নোংরা গর্তটি প্রথমে দেখা উচিত ছিল। আমি আবার বিজ্ঞাপন দেব এবং একটি উচ্চতর পরিবেশে প্রবেশ করব। ব্রেন্ডন দেখলেন তার চিন্তা সম্পূর্ণরূপে জেনি পেন্ডিয়ানকে নিয়ে ব্যস্ত। এটা কি সম্ভব ছিল যে সময় পেরিয়ে তার কষ্ট ও ক্ষতির অনুভূতি ম্লান হয়ে গেলে তিনি এই অসাধারণ মানুষটির দিকে দুবার তাকাবেন?